গত ক্লাসে আমরা ওহমের সূত্র নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স টেকনোলজির ছাত্রছাত্রীদের জন্য বেসিক ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টের আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়টা হচ্ছে কারশফের সূত্র নিয়ে আলোচনা। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে একটা রচনামূলক প্রশ্ন পরীক্ষায় থাকবে। এবং এই চ্যাপ্টারটা মোটামুটি এই অঙ্কগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। এই চ্যাপ্টারে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো ভালো করে বুঝতে হবে। আর ম্যাথগুলো বোঝার জন্য তোমাদের এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমি তো এখানে অনলাইনে সবগুলো ম্যাথ করাইতে পারবো না, হয়তো দুই একটা অঙ্ক করাই দিব, সেক্ষেত্রে তোমাকে বাসায় বসে বাকি অঙ্কগুলো করতে হবে। আর বাসায় বসে যখন তুমি অঙ্কগুলো করবা তখন যদি কোনো প্রবলেম হয় তাহলে পরের ক্লাসে তুমি নিজের স্ক্রিন শেয়ার দিয়ে বা ছবি তুলে যেভাবে পারো দেখাইতে পারো যদি কোনো প্রবলেম ফেস করো। এটা বোধহয় তৃতীয় অধ্যায় হচ্ছে নাকি? এটা কি তোমাদের তৃতীয় অধ্যায় না চতুর্থ অধ্যায়? বই নাই কারো কাছে? ওহমের সূত্র তো তৃতীয় অধ্যায় ছিল। ইলেকট্রিক্যালের ছাত্রদের জন্য চতুর্থ অধ্যায়ের নাম কি? আচ্ছা, সবাই কথা বলো না, আমি দেখছি। তাহলে তোমাদের কি কারশফ নেই? ইলেকট্রিক্যাল ছাত্রদের কি কারশফ তাহলে নাই? সেটা পরে বলতেছি। তাহলে তো ইলেকট্রিক্যাল ছাত্রদের জন্য কারশফ নাই। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো তোমাদের এই এই দুইটা ক্লাস এমনিতেই বোঝার জন্য করতে পারো, তোমাদের সিলেবাসের বাইরে এটা। হ্যাঁ, আমরা পরের অধ্যায় থেকে আবার তোমাদের সাথে মিল হবে। দুইটা ক্লাস হবে এই সপ্তাহে, যে দুইটা ক্লাস হবে, আজকে একটা আর নেক্সট ক্লাস একটা হবে। এই দুইটা ক্লাস ইলেকট্রিক্যালের ছাত্রদের জন্য বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের সিলেবাস বহির্ভূত, অর্থাৎ কারশফের সূত্রের বিষয়টা নিয়ে ইলেকট্রিক্যালের ছাত্রদের নাই। এটা আছে হচ্ছে ইলেকট্রনিক্সের ছাত্রদের জন্য, যাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল আছে তাদের জন্য। হ্যাঁ, সো তোমরা ক্লাসগুলো যদি মনে করো যে আমার নিজের দরকারে আমি থাকবো, ক্লাস করব, করতে পারো, বুঝতে পারো, কোনো সমস্যা নাই। কারণ এগুলো তোমাদের পড়তেই হবে, আজকে না হোক আবার সামনের সেমিস্টারে এগুলো পড়তেই হবে। আর হচ্ছে যে আমি সেটাই বলতেছি কথাগুলো, যে তোমরা যদি ইচ্ছা করো থাকতে পারো, না হলেও না থাকতে পারো, তোমার ইচ্ছা। এটা এই দুইটা ক্লাস কারশফের সূত্রটা। তো আমি ক্লাস শুরু করতেছি। আর যারা নাম প্রেজেন্টটা দেও নাই, নাম প্রেজেন্টটা তোমরা হচ্ছে আমার এইটার মেসেজ বক্সে, এই গুগল মিটের মেসেজ বক্স আছে একটা, ওই মেসেজ বক্সে গিয়ে তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন, নাম, রোল, তোমার কোন ডিপার্টমেন্টে পড়ো সেটার নাম, শিফট, আর টিএসসি থেকে হলে ব্র্যাকেটে টিএসসি লিখে আমার কমেন্ট বক্সে দিয়ে রাখো। ওইটাই আমার নাম প্রেজেন্ট। আর সর্বশেষ পর্যন্ত যারা উপস্থিত থাকবা তাদের নাম প্রেজেন্টগুলোই কাউন্ট হবে। তোমার ক্লাস রোল আমি কিভাবে বুঝবো? তুমি তুমি হচ্ছে মনে করো যে পড়ছো হলো নওগাঁ পলিটেক, নওগাঁ টিএসসিতে বা কুড়িগ্রাম টিএসসিতে, তোমার ক্লাস রোল আমি এখানে কিভাবে বুঝবো? ওই ক্লাস রোল দিলে হবে? তোমাকে তো এসএসসি রোল দিতে বলছি। একটা অধ্যায়, দুইটা না, শুধু চতুর্থ অধ্যায়টা, মানে কারশফের সূত্রে এই একটা অধ্যায়, দুইটা ক্লাস হবে। না 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 না, কেন হবে? তোমাদের সিলেবাসেই নাই, তাহলে কখনোই প্রশ্ন হবে না। বোঝার জন্য থাকতে পারো এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে ইলেকট্রনিক্সের ছাত্রছাত্রীদের জন্য কি বলো?
রোধ আর রেজিস্ট্যান্স এক। রেজিস্ট্যান্সের বাংলায় হচ্ছে রোধ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আজকে ইলেকট্রনিক্স টেকনোলজি ছাত্রছাত্রীদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল থেকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। চতুর্থ অধ্যায়টা হচ্ছে কারশফের সূত্র। কারশফের সূত্র সম্পর্কে ধারণা। আজকে এই অধ্যায় থেকে আমরা যেটা শিখব যে কারশফের সূত্র সম্পর্কে ধারণা, কারশফের সূত্র নিয়ে আলোচনা করব, কারশফের সূত্রের ব্যবহার সম্পর্কে আলোচনা করব, কারশফের কারেন্ট এবং ভোল্টেজ সূত্রের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, কারশফের সূত্রের কিছু সমস্যার সমাধান বা অঙ্ক কিছু সমাধান করব। প্রথমে আসি আমরা কারশফের সূত্র সম্পর্কে ধারণা। আচ্ছা, আজকের অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা আজকের অধ্যায় থেকে কি কি শিখতে পারবো। যেমন কারশফের সূত্র তুমি সম্পর্কে জানতে পারবে, কারশফের সূত্রের ব্যবহার জানতে পারবে, এবং কারশফের কারেন্ট ও ভোল্টেজ সূত্রের ব্যাখ্যাও করতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস কিন্তু এই কারশফের সূত্র। এখানে তোমাদের সারা জীবন কাজে লাগবে, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল যারাই বলো না কেন, সারা জীবন তোমাদের কাজে লাগবে। ইলেকট্রনিক্সের জন্য চতুর্থ অধ্যায়, ইলেকট্রিক্যালের জন্য কোনো অধ্যায় নাই। এটা কারশফের সূত্রে বলা হচ্ছে যে দুটি সমতা যা বৈদ্যুতিক সার্কিটের ল্যাম্প উৎপাদনগুলির মডেলটির বর্তমান এবং সম্ভাব্য পার্থক্য নিয়ে কাজ করে। এগুলো আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে যে কারশফের সূত্রটি 1845 সালে জার্মান পদার্থবিজ্ঞানী গুস্তাভ কারশফের দ্বারা বর্ণনা করা হয়। অর্থাৎ 1845 সালে জার্মান পদার্থবিজ্ঞানী গুস্তাভ কারশফ নামক পদার্থবিজ্ঞানী উনি এই সূত্রটা আবিষ্কার করেন। এই জন্য তার নাম অনুসরণ করে এইটার নামকরণ করা হয়েছে কারশফের সূত্র। কারশফের সূত্র হচ্ছে দুটি, একটা হচ্ছে কারেন্ট সূত্র, একটা হচ্ছে ভোল্টেজ সূত্র। কারশফের সূত্র প্রথমে আমাদের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল সিস্টেমে সর্বপ্রথম ওহমের সূত্র আবিষ্কৃত হয়। ওহমের সূত্রতে দেখা যায় যে ওহমের সূত্র দিয়ে বড় বড় সার্কিটগুলোকে সমাধান করা যায় না, তখন পরবর্তীতে আবিষ্কৃত হয় কারশফের সূত্র। কারশফের সূত্র দিয়ে আবার অনেক বড় বড় বা জটিল জটিল সার্কিটগুলোকে সমাধান করা সম্ভব। সেটা আমরা আজকে দেখব যে কারশফের সূত্র। আচ্ছা, কারশফের সূত্রর প্রথম সূত্রে আসি যে কারশফের হচ্ছে দুটি সূত্র আছে। কারশফের প্রথম সূত্রের নাম হচ্ছে কেসিএল আর দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে কেভিএল। অর্থাৎ একটাকে বলা হয় কারেন্ট সূত্র, একটাকে বলা হয় ভোল্টেজ সূত্র। কারেন্ট সূত্রটাকে কেসিএল অর্থাৎ কারশফ কারেন্ট ল বলা হয়, আর কেভিএল হচ্ছে কারশফ ভোল্টেজ ল বলা হয়। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা বা দেখবা যে কারশফের কারেন্ট সূত্রতে কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিট, একটা সার্কিটটা অবশ্যই বদ্ধ হইতে হবে, কারণ বন্ধ সার্কিট না হলে পথ যদি খোলা থাকে তাহলে এই পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। এই জন্য শুরুতে বলা হচ্ছে একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের নির্দিষ্ট বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দু আমি বের করব, ওই নির্দিষ্ট বিন্দুতে আমি দেখি যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যোগফল পরস্পর শূন্য হবে, বীজগাণিতিক যোগফল পরস্পর শূন্য হবে। আমি আবার বলছি যে একটি বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যোগফল, বীজগাণিতিক যোগফল শূন্য হবে। অর্থাৎ আমি যদি এইটাকে একটা সার্কিট বিবেচনা করি, যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিটের নির্দিষ্ট বিন্দু আমি ধরলাম এ। এখন এই নির্দিষ্ট বিন্দুতে আমি দেখব কোন কোন কারেন্টগুলো আগত হচ্ছে, কোন কোন কারেন্টগুলো নির্গত হচ্ছে। আগত মানে কোন কারেন্টগুলো আসতেছে, কোন কারেন্টগুলো চলে যাচ্ছে। তাহলে আগত আসতেছে, যেমন আমি যদি হিসাব করি, প্রথমে আসতেছে এ বিন্দুতে কোনটা I1 কারেন্ট আসতেছে, এই যে দেখো I1 কারেন্ট আসতেছে। তারপরে যদি আমি বলি যে আসতেছে আর কোনটা I5টা আসতেছে, তাহলে I1 আর I5 হচ্ছে আগত কারেন্ট, আর নির্গত কারেন্ট কোনটা হচ্ছে I2, I3, I4, এটা হচ্ছে নির্গত কারেন্ট। তাহলে আমাদের এটার সূত্র কত হবে, যদি আমরা একটু দেখি সূত্রটা কি এখানে আছে না। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা অন্যভাবে দেখি, যে আমরা একটা সার্কিটের এরকম পথ যদি অঙ্কন করি, আমরা যদি একটা পথ অঙ্কন করি এরকম, একটা নির্দিষ্ট বিন্দু নিলাম এখানে, এই বিন্দুতে এরকম অনেকগুলো পথ আমি তৈরি করে নিচ্ছি। দেখা যাচ্ছে তো না? আচ্ছা, আমি যদি এখন এখানে অনেকগুলো পথ তৈরি করে নিলাম, মনে করো এটা পথটা আগত কারেন্ট, এটা হচ্ছে
নির্গত কারেন্ট, এটা হলো আগত কারেন্ট, এটা হলো নির্গত কারেন্ট, মানে তুমি ইচ্ছা মতো তুমি আর্ট করে নিবা। তাহলে আমি নাম দিলাম, এটার নাম দিলাম হচ্ছে ধরো I1, তারপরে এটার নাম দিলাম আমি I2, এটার নাম দিলাম আমি I3, তারপরে নাম দিলাম I4, I6, I7। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই, যে কটা ইচ্ছা। আচ্ছা, এখন তাহলে কারশফের কারেন্ট সূত্রে কি বলা হচ্ছে? কারশফের কারেন্ট সূত্রে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট বিন্দুতে, বিন্দুটা আমি ধরলাম এই মিডলটা বিন্দু, এই বিন্দুতে একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটে একটা নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্টের যোগফল এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। তাহলে এই পয়েন্টে আগত কারেন্ট কোনগুলো? I1টা আগত কারেন্ট, তাহলে আমি লিখলাম I1। তারপরে যদি আমি ধরি I1 এর পরে আগত কারেন্ট কোনটা হবে? I3, যেহেতু এই যে I3 আসতেছে, তাহলে প্লাস হচ্ছে, আচ্ছা আর একটু দূরে লিখি এটা, আচ্ছা এখান থেকে লিখি, প্রথম হলো I1 প্লাস, তারপর একটা কত আসতেছে I3, তারপরে প্লাস I3 পরে I6, রাইট। এই তিনটা আমার আগত কারেন্ট। তাহলে নির্গত কারেন্ট কোনগুলো হচ্ছে? আমি যদি নির্গত কারেন্ট লিখি তাহলে মাইনাস হবে, যে কারেন্টগুলো চলে যাচ্ছে সেগুলো হচ্ছে মাইনাস, অথবা সমান চিহ্নতেও তুমি লিখতে পারো। তাহলে কত হবে নির্গত কারেন্ট কোনগুলো? নির্গত কারেন্টগুলো হবে, প্রথম হবে I2, রাইট, I2 মাইনাস I4 মাইনাস I5 আছে না? I5 লিখি নাই ভুল করে, আচ্ছা ঠিক আছে, I5 যদি লিখি নাই, আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, ইকুয়াল টু 0। আমি যদি এটাকে সমান দিতাম, দেখো আমি যদি এটাকে ইকুয়াল দিতাম, তাহলে কি হতো? I2 প্লাস I4 প্লাস I7 হইতো, তাই না? তাহলে পরবর্তীতে আমি কি করব? এইগুলোকে আবার পরবর্তীতে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যেত। তার মানে আমি কি এটা বলতে পারি এখান থেকে যে কারশফের সূত্র থেকে এটা বলা যায় যে কোনো একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্টের যোগফল এবং নির্গত কারেন্টের যোগফল পরস্পর সমান হবে, এটা বলা যায়? জি, কারণ হচ্ছে যে তুমি যে কারেন্টগুলো তোমার প্রবেশ করবে সার্কিটের ভিতরে, সেই কারেন্টগুলো আবার বের হবে। যেমন এইখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে যে I1 6 অ্যাম্পিয়ার কারেন্টটা ঢুকতেছে, 6 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে আর দুইটা পথ দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে I1 কারেন্টটার সমান হচ্ছে I2 প্লাস I3, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার দুইটা যোগ করলে 6 অ্যাম্পিয়ার হবে। তার মানে কারশফের প্রথম সূত্র যেটা আমি বলছি যে একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, এই হলো প্রথম সূত্র। এখন এসে আমরা দ্বিতীয় সূত্র, কারশফের ভোল্টেজ ল। আচ্ছা বলো, ওই যে তোমার আমি যেটা বললাম যে হয়তো এরকম প্রশ্ন থাকতে পারে যে কারশফের সূত্রটি ব্যাখ্যা করো, অথবা কারশফের কারেন্ট সূত্র বা ভোল্টেজ সূত্র লিখো, এরকম আসতে পারে। আমি যখন অ্যানসারটা লিখব তখন কি এইভাবে एग्जांपल দিয়ে লিখতে হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, মার্কের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ তো যায় না কেন? স্যার এরকম একটা ম্যাথ দেখাই দেন, পরে দেখাচ্ছি, একটু আগে সূত্রটা শেষ করি আমরা সূত্রটা শেষ করি তারপরে। এখন আমরা আসবো কেভিএল। কেভিএলটা কি বলছে? কেভিএল হচ্ছে কারশফ ভোল্টেজ ল। আচ্ছা, কারশফ ভোল্টেজ লতে কি বলছে? বলা হচ্ছে যে একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিট, আমি যদি একটা সার্কিট অঙ্কন করি, মনে করো আমি যদি একটা, এগুলো কিসের সিম্বল বলা হচ্ছে? রেজিস্টর নাকি?
রেজিস্ট্যান্স না, সিম্বলটা হচ্ছে রেজিস্টরের, আর সার্কিট ইয়েটা হচ্ছে রেজিস্ট্যান্স, বৈশিষ্ট্য হচ্ছে রেজিস্ট্যান্স, আর সিম্বলগুলো হচ্ছে রেজিস্টরের। আমি তো জ্যাম বোর্ড দিয়ে আর্ট করতেছি, একটু বাঁকা হতে পারে। আচ্ছা, আমি ধরো 3টা রেজিস্টর নিলাম এখানে। মিশ্র সার্কিটটাই হয়, কিন্তু অঙ্কগুলো মিশ্র সার্কিট দিয়ে আমরা করব। আচ্ছা, আমি এখানে একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিট দিছি। হ্যাঁ, এই সার্কিটটা, এটাকে বদ্ধ সার্কিট বলা হচ্ছে। তোমার যদি মাঝখানে এখানে তার যদি সংযোগ না থাকে, তাহলে এটা কারশফের সূত্র প্রয়োগ হবে না। তাহলে এই বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের বলা হচ্ছে যে সকল ভোল্টেজ সোর্স এবং প্রতিটা লোডের আড়াআড়িতে ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0 হবে। কি বলছে? যে একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের সোর্সের ভোল্টেজ বা ভোল্টেজ সোর্স এবং যতগুলো লোড থাকবে, এই রেজিস্টার এগুলো এক ধরনের লোড, এগুলো বাল্ব ধরতে পারো। প্রত্যেকটা লোডের আড়াআড়িতে যে ভোল্টেজ থাকবে, সবগুলো ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0 হবে। অর্থাৎ এই সার্কিটের যত ভোল্টেজ আছে, সবগুলো ভোল্টেজকে বীজগাণিতিক যোগফল 0 হবে। আমি যদি অন্যভাবে বলি, যে মনে করি এটা একটা ব্যাটারি, আমরা জানি যে এটাকে সোর্স বলা হয় বা ব্যাটারি বলা হচ্ছে। এই ব্যাটারির উপরের প্রান্তটাকে কি বলা হয়? উপরের প্রান্তটাকে বলা হচ্ছে পজিটিভ, আর নিচের প্রান্তটা নেগেটিভ। এটা তো আমরা জানি। হ্যাঁ, এটা আমরা জানি। এবং এটা কিন্তু অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে যে ব্যাটারি বা সোর্সের ক্ষেত্রে একটা টার্মিনাল বড় হবে, একটা টার্মিনাল ছোট হবে। তোমরা যদি দুইটাই সমান সমান দাও, তাহলে কিন্তু ক্যাপাসিটর হয়ে যাবে। তাহলে আমি এটার নাম দিলাম ভোল্টেজ ভি। এখন এই যে ভোল্টেজটা আমি ব্যাটারিতে দিচ্ছি বা ব্যাটারিতে নিচ্ছি, এই ভোল্টেজটা কিন্তু প্রত্যেকটা লোডের মধ্যে ভাগ হয়ে যাবে। অর্থাৎ সবগুলোর ভোল্টেজ যোগ করলে এই ব্যাটারির ভোল্টেজের সমান হবে। কারশফের সূত্রে এটাও বলা হচ্ছে যে ভোল্টেজ সোর্সের আড়াআড়িতে যে ভোল্টেজটা পাওয়া যাবে, প্রত্যেকটা লোডের ভোল্টেজ যোগ করলে তার সমান হবে। আমরা ওইটাতে যাব না, আমাদের কারশফ সাহেব যেটা বলছে সেটাতেই যাব। কারশফ বলেছেন যে একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটে প্রতিটি ভোল্টেজ সোর্সের ভোল্টেজ এবং প্রতিটি লোডের আড়াআড়িতে ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0 হবে। এখন লোডগুলো আমি দেখি, লোডগুলোর যদি আমি নামকরণ করি, লোডগুলোর নামকরণ কিভাবে করতে পারি? আমরা জানি যেহেতু রেজিস্টর এগুলো, তাহলে এগুলোর নাম দিব আমি R1, তারপর হচ্ছে R2। এটা খুব ভালো করে সূত্রটা শিখতে হবে, এই সূত্র থেকে আমরা অঙ্ক করতে পারবো। R3 আমি নাম দিলাম। এখন এই সার্কিটের মধ্য দিয়ে তো কারেন্ট প্রবাহিত হচ্ছে না? কি কারেন্ট প্রবাহিত হচ্ছে? আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন বলো তো, এই R1 এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, R2 এর মধ্যেও সেম কারেন্ট যাচ্ছে, I3 এর মধ্যে, R3 এর মধ্যেও সেম কারেন্ট যাচ্ছে না? একই তারের সাথে লাগানো। তাহলে আমি এখানে এই R1 এর নামটা দিতে পারি I1 কারেন্টটা, R2 এর মধ্যে যাচ্ছে I2 কারেন্ট, নামকরণ করলাম ইচ্ছা মতো, আর R3 এর মধ্যে যাচ্ছে I3 কারেন্ট। ওকে, এখন আমরা সূত্রটা বিশ্লেষণ করব। আমাদেরকে প্রথমে অঙ্ক করার সময় সবার আগে যেটা খেয়াল করতে হবে সেটা হলো এই সার্কিটের দিকগুলো, চিহ্নগুলো বা দিক বা চিহ্নগুলো আগে নির্ণয় করতে হবে। কারণ কারশফের সূত্রের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তুমি যদি চিহ্ন ভুল করো বা দিক ভুল করো, তাহলে তোমার অঙ্ক পুরোটাই ভুল হয়ে যাবে। আমরা কি করব? আমরা জানি যে সবসময় কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে উৎপন্ন হয় এবং নেগেটিভ টার্মিনালের ভিতরে দিয়ে প্রবেশ করে। তার মানে আমার এই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হবে, উৎপন্ন হয়ে এই দিক দিয়ে কারেন্ট R1, R2, R3 এর মধ্য দিয়ে ঢুকে এই মাইনাসের ভিতরে আবার প্রবেশ করবে। লোডের ভিতরে আসলে কি হবে? লোডের ভিতরে আসলে যখন কারেন্ট লোডের মধ্যে ঢুকবে বা প্রবেশ করবে, তখন সেই প্রান্তের নাম হবে পজিটিভ, আর যে প্রান্তটা বের হবে সেটার নাম হবে নেগেটিভ। আবার R2 এর মধ্যে যখন ঢুকবে, সেই প্রান্তের নাম হবে পজিটিভ, যখন বের হবে তখন নাম হবে নেগেটিভ। আবার R3 এর মধ্যে ঢুকতেছে পজিটিভ, বের হচ্ছে নেগেটিভ। কথাটা কি ক্লিয়ার বুঝাতে পারলাম আমি? এটা খেয়াল রাখতে হবে অঙ্ক করার সময়। তোমাকে পরীক্ষার খাতায় প্রশ্নে অঙ্ক চিহ্ন দেওয়া থাকবে না, তোমাকে এরকম চিহ্ন দিয়ে নিতে হবে যে লোডের যে দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে সেই প্রথম প্রান্তে হলো পজিটিভ, পরের প্রান্ত নেগেটিভ। আবার যে পাশে প্রবেশ করতে সেই পাশে পজিটিভ, বের হচ্ছে নেগেটিভ। এভাবে প্রত্যেকটা চিহ্ন দিয়ে নিতে হবে। আমি চিহ্ন দিয়ে নিলাম। এখন আসি, আমি সূত্র লিখব, এটাতে সূত্র করব। কিভাবে হবে? প্রথমে আসি যে তুমি চাইলে কিন্তু এইখানে
তুমি চাইলে কিন্তু তুমি এগুলোতে শুরুর থেকেও ধরতে পারো, শেষের থেকে ধরতে পারো। কিভাবে? আমি যখন সমাধান করব তখন দুইটা চিহ্ন আছে, একটা প্রথমে আছে, একটা শেষে আছে একটা। তুমি চাইলে প্রথমের চিহ্ন ধরেও অঙ্ক করতে পারো, শেষের চিহ্ন ধরেও অঙ্ক করতে পারো, কিন্তু যেটা ধরবা সেটা সবগুলো সেটাই ধরতে হবে। আর আমরা সবসময় নিয়ম একটা শিখবো, একাধিক নিয়ম শিখলে পরীক্ষায় ভুলে যাবা। এই জন্য কারসাপের সূত্রে বলা হচ্ছে সবসময় আমরা সর্বশেষে যে চিহ্নটা থাকে সেই চিহ্ন নিয়ে আমরা কাজ করব। আমি যদি নামকরণ করি, দেখো আমি এইখানে আছে কি, এই প্রান্তের নাম দিলাম এ, এই প্রান্তের নাম দিলাম আমি বি, এই প্রান্তের নাম দিলাম আমি সি, আর এই প্রান্তের নাম দিলাম আমি ডি। আমি চারটে নাম দিলাম। এখন আমি কি করব, এখন আমি এ বি সি ডি এ এভাবে লিখব খাতায়। এ বি সি ডি এ, এততে কেভিএল প্রয়োগ করে পাই, কে ভি এল প্রয়োগ করে পাই। আচ্ছা, কেভিএল প্রয়োগ করলে কি হবে? এখন কেভিএল প্রয়োগ করলে আমরা একটু দেখি। প্রথমে আসি কেভিএল প্রয়োগ করলে আমার কি হবে? আমি যাচ্ছি কোথা থেকে? এর থেকে শুরু করছি, তাহলে এ বিন্দু থেকে যাবো এইদিকে, যাওয়ার পরে প্রথমে আছে কি R1, R1 এর সর্বশেষের চিহ্ন নিব। R1 এর সর্বশেষের চিহ্ন কি আছে? মাইনাস। মাইনাস নিলে কত হবে? এই প্রান্তের ভোল্টেজ নিব আমি, কিন্তু আমি কি এটার ভোল্টেজ জানি? ভোল্টেজ জানি না, কিন্তু কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি। আমরা সূত্র জানি একটা, সেটা হচ্ছে ওহমের সূত্র থেকে পড়ে আসছিলাম, ভি ইজ ইকুয়াল টু লেখা যায় আইআর লেখা যায়। তাহলে এই লোডের আমি কি করব, এই লোডের আমি হচ্ছে রেজিস্ট্যান্স এবং কারেন্ট গুণ করলে আমি ভোল্টেজ পাবো। তাহলে I1 ইন্টু R1 হইল, কাজ শেষ। মাইনাস, পরেরটা কি? শেষের চিহ্ন কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস কি হবে? I2 ইন্টু R2, আবার মাইনাস আছে কারণ R3টারও শেষের চিহ্ন মাইনাস আছে, তাহলে I3 ইন্টু R3। লাস্টের চিহ্ন কি আছে বলো তো? লাস্টেরটা এখন কি নিব? R3 নিলাম। কিভাবে মাইনাস আছে? আমি R1 নিলাম, মাইনাস I1 R1, R2 নিলাম, মাইনাস I2 R2, R3 নিলাম, মাইনাস I3 R3। এখন কি আছে? ভোল্টেজ আছে না? এখন প্লাস হচ্ছে, এটার ভোল্টেজ কি দেওয়া আছে? ভি ইকুয়াল টু 0। এই হলো আমার সূত্র, যে প্রত্যেকটা লোডের আড়াআড়িতে ভোল্টেজ এবং ভোল্টেজ সোর্স, যেগুলো সোর্স থাকবে সেই সোর্সের ভোল্টেজ বীজগাণিতিক যোগফল 0 হবে। কথা ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন আছে কারশফের সূত্র নিয়ে? কারেন্ট সূত্র, ভোল্টেজ সূত্র? এটা ইচ্ছা মতো তুমি এ বি সি ডি এগুলো লিখতে পারবা এবং লিখতে হবে। তুমি যখন অঙ্ক করবা তখন প্রত্যেকটা পয়েন্টের নাম দিতে হবে, কারণ তুমি এখানে তো একটা সার্কিট দেখতে পাচ্ছ, সহজ একটা সার্কিট, কিন্তু এর মধ্যে যদি আরো অন্যান্য সার্কিট যদি বা অন্যান্য পথ যদি তৈরি করা হয়তো, মনে করো যে এখানে আমি আর একটা পথ তৈরি করে দিলাম মাঝখান দিয়ে, তখন তুমি কোন পথের কাজ করবা কিভাবে বুঝবা? এই জন্য এখানে নাম দিতে হবে, ঠিক আছে? কোন পথের কাজ করতেছো সেই পথগুলো ধরে নিতে হবে। হ্যাঁ, এবার আমি ধরে নেব যে এ বি সি ডি এ, যেখান থেকে শুরু করবা সম্পূর্ণ পথ শেষ করে আবার সেই বিন্দুতে এসে শেষ করতে হবে, এই জন্য নামকরণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন কারশফের কারেন্ট সূত্র পড়লাম, ভোল্টেজ সূত্র পড়লাম। এখন এইটাতে শুধুমাত্র তো একটা সার্কিটে আমি ভোল্টেজ সূত্র প্রয়োগ করে দেখালাম। এখন আমি এই সার্কিটে যদি কারেন্টের সূত্র প্রয়োগ করি, কারেন্ট ভোল্টেজ এরকম একটা সার্কিট যদি আমরা দেখি, কেমন হয় দেখি তো। আচ্ছা, এইখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ তোমরা না? হাউ টু ইউজ কারশফস ল দেখা যাচ্ছে, দেখা যায়? ওকে, এই সার্কিটে আমরা দেখি, দেখো এইখানে কি করছি আমরা, এইখানে R1 একটা রেজিস্টর নিছি, তারপরে R2 মাঝখানে একটা রেজিস্টর নিছি, R3 মাঝখানে একটা রেজিস্টর নিছি। এখানে ভোল্টেজ সোর্স কয়টা আছে?
এই যে E1 একটা ভোল্টেজ সোর্স, E2 একটা ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সকে কিন্তু ই দিয়ে প্রকাশ করা হয়, ভি দিয়েও প্রকাশ করা হয়। হ্যাঁ, ওকে। এখন আমি কারেন্টের দিকগুলো আগে নির্বাচন করে নিব। মনে করো তোমার পরীক্ষায় এরকম এই I1 I2 I3 এগুলো দেওয়া নাই। তোমার পরীক্ষায় মনে করো I1 I2 I3 এগুলো দেওয়া নাই, তখন তুমি কি করবা, এরকম করে I1 I2 I3 দিয়ে নিবা একটা সোর্স ধরে। তুমি পজিটিভ ধরছো, এটা উপরেরটা পজিটিভ আছে, নিচেরটা নেগেটিভ আছে। পজিটিভ থেকে কারেন্ট বেরোচ্ছে, এখানে I1 দিলাম। এইখানে আসার পরে এই জায়গায় এসে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা গেল I2 তে, একটা গেল I3 তে। আমি নামকরণ করে দিলাম ইচ্ছা মতো। হ্যাঁ, ওকে। এখন এখন আমি কি করব, এখন আমি এই সার্কিটে আমি কি করব, এখন আমি নামকরণ করতে পারো তুমি কিভাবে, ABCDEF দিয়ে নামকরণ করতে পারো। আচ্ছা, এখন এই সার্কিটে আমি কি করব, দুইটা সূত্র প্রয়োগ করব। কারশফের সার্কিট দিয়ে কারশফের সূত্র দিয়ে সার্কিটের অঙ্ক করার জন্য প্রথম প্রয়োগ করতে হয় কারেন্টের সূত্র, তারপরে প্রয়োগ করতে হয় ভোল্টেজের সূত্র। আমি আবার বলতেছি, কারশফের সূত্র দিয়ে অঙ্ক করার জন্য প্রথমে ওই সার্কিটে কারশফের কারেন্ট সূত্র প্রয়োগ করতে হয়, তারপরে ভোল্টেজ সূত্র প্রয়োগ করতে হয়। ওকে, কারশফের কারেন্টের প্রথম সূত্রে কি ছিল, নির্দিষ্ট বিন্দুতে। নির্দিষ্ট বিন্দু এখানে কোথায়, একটা বিন্দু বের করব, যে বিন্দুতে আমরা কারেন্টের সূত্র প্রয়োগ করতে পারবো। আমি যদি সার্কিটটা আর্ট করে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আমার মনে হয়। ওকে, আমি এখানে এই সার্কিটটাই থাকলো। আমি এইখানে কি করব, আমি মাঝখানে আর একটা সার্কিট দিয়ে নিব। আমি এইটার মাঝে একটা সার্কিট দিয়ে নিব। আচ্ছা, ঠিক আছে, ওই রকম করে সহজ দেখে একটা আর্ট করি, তাহলে ক্লিয়ার হবে আরো। হ্যাঁ, কথা বলে কে, মিউট করো। এটা আমি আর্ট করলাম। হ্যাঁ, আমি নামকরণ করব। এখন প্রথমে কি করব, এটার নাম দিব আমি R1, এটার নাম দিব আমি R2, এটার নাম দিব আমি শয়তানটা কে রে, করে দিচ্ছি। আচ্ছা, এটার নাম দিলাম আমি R3। আচ্ছা, আর ভোল্টেজ দুটার নাম কি দিব, ধরো একটা নাম দিলাম আমি V1, একটা নাম দিলাম আমি V2। এখন ইচ্ছা মতো, তুমি কোনো সমস্যা না। আমি এখন চারটা বিন্দু নাম দিব, চারটা পয়েন্টের। প্রথম পয়েন্টের নাম দিলাম A, এই যে মাঝখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম দিলাম আমি B, এটার নাম দিলাম C, তারপরে D, তারপরে হচ্ছে E, তারপরে এটা হচ্ছে F। এরকম আমি চারটা নাম দিলাম। হ্যাঁ, এখন আমি কি করব, এখন তো এই যে প্রথম আমি কি বলছিলাম, প্রথম আগে আমাকে চিহ্নগুলো দিতে হবে। তাহলে এই যে বড় টার্মিনালটার নাম হবে প্লাস, নিচেরটা হবে মাইনাস। এটার বড়টা হলো প্লাস, নিচেরটা হবে মাইনাস। এখন আমি দিকগুলো দিয়ে নেব, কারেন্টের দিকগুলো আমি কিভাবে দিব, R1 এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কোন দিকে যাবে, এই কারেন্টটা তো এই যে এই দিকে যাবে না, এই দিকে ঢুকবে না। তাহলে এই দিকে আসলে এই কারেন্টের নাম কি দিলাম আমি, ধরো I1। এখন এই কারেন্ট I1 কারেন্টটা তো এই বি পয়েন্টে এসে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা গেল R2-র মধ্যে, একটা আসলো R3-র মধ্যে, তাই না? তাহলে R2-র মধ্যে যেটা যাচ্ছে সেটার নাম দিলাম আমি মনে করো I2, আর যেটা R3-র মধ্যে যাচ্ছে সেটার নাম দিলাম আমি I3। আচ্ছা, তারপরে নিয়ম কি ছিল, যেই পাশে কারেন্ট ঢুকবে প্রবেশ করবে সেই পাশের পজিটিভ, বের হলে নেগেটিভ। এই যে আমি পজিটিভ আর নেগেটিভ চিহ্নগুলো দিয়ে নিলাম।
এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? ওকে, আমি কি করব, এই সার্কিটের মধ্যে আমি কারশফের কারেন্টের সূত্র প্রয়োগ করব, ভোল্টেজের সূত্র প্রয়োগ করব। মনে করো তোমার একটা পরীক্ষা অঙ্ক দেওয়া আছে, শুধু মানগুলো দেওয়া নাই। এখন আমি অঙ্কটা কিভাবে করব? আমি প্রথমে কি করব, আমি প্রথমে হচ্ছে কারেন্টের সূত্র প্রয়োগ করব, কেসিএল। তাহলে আমি কোন বিন্দুতে কেসিএল প্রয়োগ করলে আমি সর্বোচ্চ সবগুলো কারেন্টের মান পাবো বলো তো? দেখা যায় এরকম, বোঝা যায়? একটা নির্দিষ্ট বিন্দু আমাকে বের করতে হবে, যে বিন্দুতে আমি কেসিএল প্রয়োগ করলে আমি সবগুলো কারেন্টের মান পাবো। এই বিন্দুতে যদি আমি করি, এই বিন্দুতে আগত কারেন্ট কি আছে? নাই। এই বিন্দুতে কিন্তু আগত কারেন্ট নাই, শুধু নির্গত কারেন্ট আছে একটা I1। কিন্তু বি বিন্দুতে দেখো, তুমি যদি বি বিন্দুতে একটু খেয়াল করে দেখো, বি বিন্দু, এই বি পয়েন্টে দেখো, এই পয়েন্টে আগত কারেন্ট আছে I1, নির্গত কারেন্ট আছে I2, নির্গত কারেন্ট আছে I3। তার মানে এই বি বিন্দুতে আমি তিনটা কারেন্টই পাচ্ছি। আমি কি বুঝাতে পারছি? বি বিন্দুতে আমি তিনটা কারেন্টই পাচ্ছি। তাহলে বি বিন্দুতে আমি লিখবো যে, এভাবে লিখবো, বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই। তাহলে কত হচ্ছে কেসিএল প্রয়োগ করলে? সূত্র কি ছিল? I1 মাইনাস একটা কারেন্ট যেটা আসতেছে সেটা ধরলাম I1, যেটা চলে যাচ্ছে সেটা হবে মাইনাস, তাহলে I2 মাইনাস I3 ইকুয়াল টু 0। কারশফের কারেন্ট সূত্র বুঝতে পারছো? যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল 0 হবে। এই যে আগত কারেন্ট হচ্ছে I1 আর নির্গত কারেন্ট দুটো হচ্ছে I2 আর I3, যেটা বিয়োগ যোগফল 0 হইল। এটা আমার 1 নাম্বার সূত্র, ক্লিয়ার। এখন আসি আমার ভোল্টেজ সূত্র। আচ্ছা, এখানে আমি যেমন আগের সার্কিটে এ বি সি ডি এরকম একটা করেছিলাম, আমি ছবিটা যদি একটু দেখাই, যেমন দেখো এই যে এখানে আগেরটাতে কি করেছিলাম, এটা কই গেল বাবারে? আচ্ছা, এটা কিন্তু নাই, এটা বাদ, এই ছবিটা বাদ, হ্যাঁ এটা বাদ। এটাতে যদি এ বি সি ডি এ একটা হয়েছিল না, একটা ধরলেই পুরো সার্কিটকে কভার করছে, তাই না? কিন্তু এইটাতে এখন যেটা আমরা করাচ্ছি, এটাতে কি একটা ধরলে, আমি যদি এ বি সি ডি ই এফ এ যদি এই পুরোটা ধরি, তাহলে কি পুরো সার্কিটকে কভার করবে? মাঝের রেজিস্টারটা বাদ হয়ে যাবে। তার মানে আমি কারশফের সূত্রে কিন্তু তুমি ভাগ ভাগ করে ধরে ধরে, লুপ ধরে ধরে কাজ করতে পারো, এগুলোকে লুপ বলা হয়। এই যে এ বি ই এফ এ পুরো একটা বদ্ধ সার্কিট, এটাকে একটা লুপ বলা হয়। আমি যদি ছবিতে দেখাই একটা, এই যে এইটাকে একটা লুপ বলা হচ্ছে, হ্যাঁ। আবার এই সার্কিটটা, এটা একটা লুপ বলা হচ্ছে, দুইটা লুপ আছে আমাদের। এরকম লুপ ধরে ধরে আমরা অঙ্ক করব। তাহলে প্রথমে আসি, আমি কি করব, প্রথমে আমি এখন ইয়াতে আসি, তোমার হচ্ছে কারশফের ভোল্টেজ সূত্রতে আসি। তাহলে আমি কোন লুপটা নিব আগে বলো তো? ইচ্ছা মতো, তোমার কোনো ধারাবাহিকতার নিয়ম নাই যে তোমাকে এই লুপটা আগে নিতে হবে। তাহলে আমি এ বি নেই, এ বি ই এফ এ যে বিন্দুতে শুরু করবো সেই বিন্দুতে প্রথম লুপে আসি। প্রথম লুপে কত নিব? এ বি ই এফ। এই লুপে যদি আমি কি প্রয়োগ করব? কেভিএল। কেভিএল প্রয়োগ করলে কত? হ্যাঁ, কেভিএল প্রয়োগ করলে কত হবে বলো তো? এইটুকুর মধ্যে কেভিএল প্রয়োগ করলে কত হবে? দেখো, আমি এ বিন্দু থেকে যাচ্ছি, আই বিন্দু এ থেকে যাচ্ছি, তাহলে কোন চিহ্নটা নিব? শেষেরটা নিব না? শেষের চিহ্ন কি আছে বলো তো? মাইনাস I1 R1। প্রথমটা নিলাম I1 R1 নিলাম। ওকে, এটার কাজ শেষ। তারপরে কোনটাতে আসবো? I3 তে আসবো, কারণ আমরা তো বি থেকে এদিকে আসছি। তাহলে I3 টা কি হবে? মাইনাস, শেষের চিহ্ন মাইনাস আছে, তাহলে I3 R3। তারপরে কোনটাতে যাব? V1 এ কি হবে? প্লাস V1 ইকুয়াল টু 0। কি কথা ক্লিয়ার? ওকে, এটা হলো আমার কারশফের একটা লুপের কাজ হলো ভোল্টেজ সূত্রের। তাহলে 2 নাম্বার লুপের কাজ কি হবে বলো তো? 2 নাম্বার লুপের কাজটা, 2 নাম্বারে কি হবে? ওকে, 2 নাম্বার লুপটা আমি ধরি,
2 নম্বরের লুপটা ধরি, বি সি ডি ই বি, হতে পারে না? তুমি চাইলে এটা ধরতে পারো, এ সি ডি ই এফ এ, শুধুমাত্র এই R2 রেজিস্টার আর V2 ভোল্টেজ সোর্সটা থাকলেই হলো, তুমি যে কোনো লুপ ধরে কাজ করতে পারো, উত্তর একই আসবে। তাহলে আমি ধরি, যেহেতু সহজ যেটা সেটা ধরি, কোনটা ধরবো, বি, তারপরে সি ডি, বাবারে জ্যাম বোর্ডে লেখা খুব কষ্ট। তোমরা তো আবার মনে কিছু নিও না, স্যার কি আর্ট করতেছে, কি লিখতেছে, এগুলো না লিখলে তোমরা আবার বুঝতে পারবে না। এত এটা, তারপরে হলো বি। আচ্ছা, এটাতে আমরা কি করব, কেভিএল প্রয়োগ করব। এখন এখন যদি আমি কেভিএল প্রয়োগ করি তাহলে কি হবে বলো তো, বি থেকে শুরু করব, বি থেকে সির দিকে যাচ্ছি, কি হবে, মাইনাস I2 R2, রাইট, মাইনাস I2 R2, তারপরে কত হবে, মাইনাস V2, কারণ হচ্ছে আমরা তো যে পথে গেছি সেই পথে যাব, বি থেকে সিতে আসলাম, মাইনাস I2 R2, সি থেকে ডিতে আসবো, মাইনাস আছে, শেষের চিহ্ন মাইনাস আছে, V2, আবার ই থেকে বিতে যাব, তাহলে শেষের চিহ্ন কি আছে, প্লাস, তাহলে কি হবে, I3R3 ইকুয়াল টু 0। এই হলো আমার সূত্র। তুমি এখন দেখো, আচ্ছা বলতেছি, এখন দেখো তুমি এই যে একটা সমীকরণ পাইলা আর এই একটা সমীকরণ পাইছো, এই দুইটা সমীকরণকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি কিন্তু এখান থেকে I1 I2 I3 মান পেয়ে যাব। দুটো সমীকরণ থেকে ক্যালকুলেশন করলে আমি I1 I2 মান পেয়ে যাব, বা I1 I3 মান পাবো। ওই I1 I3 মানটা যদি আমি এই KCL এর এই সমীকরণের মধ্যে বসাই দেই, তাহলে আমি এখান থেকে একটা মান পেয়ে যাব। তার মানে আমার অ্যান্সার 3টা মানই বের হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এখন বলো, কারো কোনো প্রশ্ন আছে নাকি, বলো। হ্যাঁ R2 হবে, এটা ভুল হয়েছে, R2 হবে। নামটা কি দেখি একটু আমি, ইকরামুল হক। ইকরামুল হক, শুনতে পাচ্ছ আমার কথা? ইকরামুল হক, ইকরামুল হক, আমার সাথে কথা বলো। তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায়?